হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা ব্ল্যাকপিঙ্ক যিশুর কোরিয়ান জম্বি ড্রামার এপিসোড 4 এক্সপ্লেন করতে চলেছি। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগের এপিসোডগুলো এখনই দেখে নাও। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজকের এই আকর্ষণীয় এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা সেই সোলজারকে দেখতে পাই, যাকে মারার জন্য সেই সোলজারগুলো গুলি করতে থাকে। কিন্তু সেই জম্বি সোলজারটি কিছুতেই মরছিল না। সে আরো বাকি সোলজারদের দিকে এগিয়ে আসছিল। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। ইউন এবং জু তারা যখন একসাথে কলেজে পড়ছিল, তখন জুকে এক ছেলে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে। তখন আশেপাশে থাকা সব স্টুডেন্টরা বলে, জু তুমি কোনো মতে ওই ছেলেকে হ্যাঁ বলো না। আর তখন দেখা যায় সেই স্টুডেন্টগুলোর পেছনে ইউন এবং তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। ইউন তখন সেখানে থাকা এক ছাত্রকে বলে, এখানে কি হচ্ছে? তখন সেই স্টুডেন্টটি ইউনকে বলে, এক ছেলে জুকে প্রপোজ করছে। ইউন তখন বলে, এর নাটক আবার শুরু হয়ে গেছে। জু তখন সেই ছেলেকে রিজেক্ট করে দেয়, আর জু সেই ছেলেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কোনো রিলেশনশিপ করতে চায় না। তখন সেই ছেলেটি ইমোশনাল হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় তাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর তাদের টিচার বলছিল, তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আর এই অ্যাসাইনমেন্টটি করার জন্য তোমাদের সকলকেই তোমাদের পার্টনার খুঁজে নিতে হবে। তাই তোমরা এখনই তোমাদের পার্টনার তৈরি করে নাও, দুজন করে টিম তৈরি করে নাও, আর তোমরা সকলেই সুন্দরভাবে প্রেজেন্টেশনটি উপস্থাপন করবে। এরপরে জু ইউনের কাছে আসে আর বলে, তুমি আমার পার্টনার হয়ে যাও। কিন্তু ইউন জুকে পরিষ্কারভাবে মানা করে দেয়। ইউন বলে, আমার পার্টনার আমার বন্ধু, অলরেডি আমার পার্টনার হয়ে গেছে, আমার আর পার্টনারের দরকার নেই। তখন ইউনের সাথে থাকা বন্ধুটি বলে, জু আমি তোমার পার্টনার হতে রাজি আছি, আমি আমার বন্ধু ইউনকে ছেড়ে তোমার সাথে পার্টনার হব। মানে ইউনের বন্ধু এই সুযোগটিকে কাজে লাগাতে চাচ্ছে আর কি। আর আমি তোমাকে কল করে সব তথ্য জানিয়ে দেব জু। তখন ইউন বলে, তুমি শুধুমাত্র একটি মেয়ের জন্য তোমার 10 বছরের আগের এই বন্ধুকেই ছেড়ে দিচ্ছ? এরপরে আমাদের দেখানো হয় ইউন এবং তার ফ্রেন্ড তারা ল্যাবে আছে। তখন ইউনের ফ্রেন্ড ইউনকে বলে, জু তোমার সাথে পার্টনার হতে চাইছে কেন? ইউন তখন বলে, আরে আমি ক্লাসের হিরো, আর আমার পার্সোনালিটির সাথে কারোর মিল নেই। তখন তার ফ্রেন্ড বলে, তাহলে ওর সাথে তোমার পার্টনার হতে সমস্যা কি? ইউন তখন বলে, আরে ওকে আমার পছন্দ না, আমার ওকে ভালো লাগে না, ও দেখতে মোটেও সুন্দর না। আর তখনই আমরা দেখতে পাই জু ওখানেই সোফাতে বসেছিল, কিন্তু ইউনরা তাকে খেয়ালই করেনি। আর এইদিকে জু তো তাদের সব কথাই শুনে ফেলেছে। আর তখন ইউনের খুব খারাপ লাগে যে জু আমাদের সব কথাই শুনে ফেলেছে। পরের সিনে আমাদের দেখানো হয় ইউন চাকরির জন্য একটি আইসক্রিম শপে যায়। তখন আইসক্রিম শপের মালিক তাকে জবে রেখে দেয়। আর যে ইউনকে এই আইসক্রিম শপে কাজ শিখাবে সে আর কেউ না, সে হচ্ছে জু। এদিকে ইউন তো জুকে দেখে অবাক হয়ে যায় যে এখন জুয়ের কাছ থেকে আমার কাজ শিখতে হবে, যাকে আমি এত অপমান করলাম, যাকে আমি এত খারাপ বললাম, আর এখন আমি তার কাছ থেকেই কাজ শিখবো। ইউন একটু অবাকই হয়ে যায়। এরপরে আমরা দেখি জু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর ফোনে কারোর সাথে কথা বলছে, আর সে ফোনে ইউনের বিষয়ে কথা বলছিল। জু তখন ফোনে বলে, আরে ইউন নিজেকে কি হিরো মনে করে? ব্যাঙের মতো চোখ, কালকে যখন ও কাজে আসবে ওকে মজা দেখাবো। আর তখনই ইউন জুকে পেছন থেকে জোরে জোরে ডাকতে থাকে। জু তখন ইউনকে দেখে হয়রান হয়ে বলে, আরে তুমি এখানে কি করছো? ইউন তখন বলে, এটা পাবলিক প্লেস, এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে, এটি তো তোমার জায়গা না। আর তখন বাস চলে আসে আর ইউন বাসে উঠে পড়ে। আর বাসে উঠে বসার পরে সে জুয়ের দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর পরের সিনে আমাদেরকে সেই আইসক্রিমের শপেই দেখানো হয় এক কাস্টমার জুয়ের উপরে চেঁচামেচি করছিল। সেই কাস্টমারটি বলছিল, আর এটা কি দিয়েছো? এটা কি ধরনের আইসক্রিম? জু তখন বলে, এই আইসক্রিমটি তো আপনি 7 ঘন্টা আগে ক্রয় করেছিলেন। কিন্তু সেই কাস্টমারটি বলে, আমাকে আমার টাকাটি ফেরত দিয়ে দাও, আমার আইসক্রিম দরকার নেই। জু তখন বলে, এটা আমাদের রুলসের বাইরে, আমাদের রুলসের হিসাব অনুযায়ী আপনি ক্রয় করা পণ্যের টাকা আর ফেরত পাবেন না। কিন্তু সেই কাস্টমারটি অনেক রেগে যায় আর সে জুয়ের মুখের ওপরে সেই আইসক্রিমটি ফেলে দেয়। আর এই সব কিছুর ভিডিও করছিল ইউন। ভিডিও করা শেষে ইউন এসে সেই কাস্টমারকে হুমকি দেয় যে আপনি এখান থেকে যান, না হলে আপনার এই ভিডিওটি আমি সবাইকে দেখিয়ে দেব। আর তখন সেই কাস্টমারটি সেখান থেকে চলে যায়। আর জু তখন তার শুকরিয়া করে আর বলে, এটা তুমি কোথা থেকে শিখেছো? তুমি কি লও পড়ো নাকি? ইউন বলে, আমি একটি সিরিয়াল দেখেছি আর সেখান থেকেই শিখেছি আর কি। তখন জু বলে, এই টেকনিক আমাকেও শেখাও। তখন ইউন জুকে বলে, আরে তোমাকে বলার থেকে না বলাই ভালো,
এরপরে জু ইউনকে সেই দিনে বাস স্টপের ঘটনার জন্য সরি বলে। তখন ইউন জুকে বলে, আমাদের দুইজনেরই হিসাব সমান সমান। তুমিও আমাকে অপমান করেছো, আমিও তোমাকে অপমান করেছি, কিন্তু আমি তো শুধু তোমাকে বলেছিলাম যে তুমি দেখতে ভালো না, আমার তোমাকে ভালো লাগে না। কিন্তু তুমি আমাকে এটা কিভাবে বলতে পারলে যে আমার চোখ ব্যাঙের মতো? আর এটা বলে ইউন আবার তার কাজ শুরু করে দেয়। আর জু ইউনকে দেখতেই থাকে, আর তার মনের ভেতরে অন্যরকম একটা ফিলিংস হয়। আর জু ভাবছিল বাস স্টপে ইউন তাকে চোখ মেরেছিল। জু এইসব নিয়েই আর কি ভাবছিল। এরপরে জু ইউনের ইনস্টাগ্রাম আইডি দেখে, আর সে চিৎকার করে বলতে থাকে, এটা হতেই পারে না, এরকম হচ্ছে কেন আমার, আমি কেন ওর কথা ভাবছি। পরের দিন জু সবার জন্য গিফট নিয়ে আসে ক্রিসমাসের জন্য, কিন্তু সবাই তার গিফট নিলেও ইউন নেয় না, যেহেতু জু সবাইকে মাফলার উপহার দিচ্ছিল। আর ইউন বলে, এইসব মাফলার টাপলার আমার লাগে না, সেটা হয় গরম বা শীত, আমার মাফলার লাগে না, আমার দরকার নেই, আমি নিব না। এরপর ইউন তার কাজ করতে শুরু করে দেয়, কিন্তু জু তার পেছনেই দাঁড়িয়ে থাকে। আর জু কাজ করতে করতে হঠাৎ পেছনে জুকে দেখে অবাক হয়ে যায়। এরপরে জু সে মাফলারটি হাতে নিয়ে বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আর এই মাফলারটি আমি নিজের হাতে তৈরি করেছি। কিন্তু ইউন বলে, আমার কোনো বন্ধুত্ব করার দরকার নেই। এরপরে দেখানো হয় আইসক্রিম শপে একজন কাস্টমার এসে বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভার সম্পর্কে জানতে চায়। আর পাশেই ইউন সেই শপের গ্লাস পরিষ্কার করছিল। ইউনের সাথে কাজ করা ব্যক্তিটি ইউনকে বলে, তুমি জুয়ের সাথে ডেট করছো না তো? ইউন তখন বলে, আরে পাগল নাকি, আমি ওর সাথে ডেট করতে যাব কেন? তখন ইউনের সহকর্মী সেই ছেলেটি বলে, আরে তাহলে তো আমার রাস্তাটি ক্লিয়ার। আর তখনই আমরা দেখি জু সেখান থেকে কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে যায়, আর বাস স্টপের কাছে যেয়ে বসে পড়ে। আর এই সবকিছুই ইউন দেখছিল। আর তখন ইউন জুয়ের কাছে চলে যায়। ইউন জুকে কিছু বলতেই যাবে, তার আগে জু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর জু বলতে থাকে, আমার কারো থেকে কোনো কিছু শোনার ইচ্ছা নেই। আর এটা বলতে বলতেই হঠাৎ করে জু পড়ে যায়, আর সে আরো কাঁদতে শুরু করে দেয়। আর জু বলে, কিছুক্ষণ পরপরই এই জুতার ফিতাটা খালি খুলেই যায়, ঠিক মতো থাকেই না, আর এটার জন্যই বারবার পড়ে যায়। আর ইউন সেখানে যায় আর তাকে জুতার ফিতা সুন্দর করে বাঁধা শিখিয়ে দেয়। আর জুতার ফিতা বেঁধে দেওয়ার পরে ইউন বলে, এই ফিতা আর কখনোই খুলবে না। জু তখন ইউনকে বলে, আচ্ছা আমি কি দেখতে অনেক খারাপ? ইউন তখন বলে, না তুমি তো অনেক কিউট। আর তখনই সিন বর্তমানে চলে আসে। জু তখন তার জুতার ফিতার দিকে তাকায় আর বলে, জুতার ফিতা তো খুলেই গেল, তুমি মিথ্যা কথা বলেছিলে ইউন, তুমি তো বলেছিলে এই জুতার ফিতা আর কখনোই খুলবে না, কিন্তু দেখো আজ আবারও সেই জুতার ফিতাটি খুলে গেছে, আর তুমি আমার কাছে নেই। এরপরে তারা তিনজন সেখান থেকে সাবধানে সামনের দিকে আগাচ্ছিল। পরের সিনে আমাদের দেখানো হয় ইউনদের সাথে থাকা সেই সোলজারটি জম্বিতে পরিণত হয়ে গেছে, যাকে সেই আরেক সোলজার জম্বি কামড় দিয়েছিল। ইনহু তাকে ফ্রাই প্যান দিয়ে ধরে রেখেছিল, আর সেখানে থাকা সব সোলজাররাই আতঙ্কে ছিল, কেউ সেই জম্বি সোলজারকে সামলাতে পারছিল না। এইদিকে জুয়েরা যেতে যেতে একজন ছেলেকে দেখে, যাকে জম্বিরা কামড় দিয়েছিল, আর সেই ছেলেটি বারবারই বমি করছিল। অ্যালেক্স আর জুয়ের ম্যানেজার সেখান থেকে চলে যেতে চাইলেও জু যেতে চায় না। সেই ছেলেটির উপরে জুয়ের অনেক মায়া হয়। জু তখন তাদের বলে, আমাদের এই ছেলেটির সাহায্য করা উচিত। আর তখন সেই ছেলেটি বলে, আমাকে তোমরা বাঁচাও, তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও। তখন জু বলে, চলো আমরা ছেলেটির হেল্প করি। তখন জুয়ের ম্যানেজার বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই সময় কেউ এই ছেলেকে সাথে নেয়, ওকে তো জম্বিতে কামড় দিয়েছে। জু তখন তাদের বলে, তোমরা যদি ওকে সাহায্য না করো তাহলে তোমাদের ব্যাপার, আমি ওকে সাহায্য করব। এই অবস্থাতে আমি ওকে একা রেখে যেতে পারি না। আর তখনই সেই ছেলেটির ফোন বেজে ওঠে, আর তারা তিনজন যেয়ে সেই ছেলেটির ফোন খুঁজতে থাকে। আর ঠিক তখনই সেখানে থাকা সব জম্বিগুলো তাদের উপরে আক্রমণ করার জন্য ছুটে আসে। আর তখন জুয়েরা যান বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালায়। এরপরে ইউন দেখে সেই সোলজারটি ওই জম্বি সোলজারকে গুলি করে দেয়। ইউন তো ভেবেছিল যেহেতু গুলি করেছে পেছন থেকে অবশ্যই কোনো সোলজার, কিন্তু ইউন যখনই পেছনে তাকিয়ে দেখে তখন দেখে গুলিটি আর কেউ করেনি, গুলিটি করেছে সুজাং। আর তারা এটি দেখে শকড হয়ে যায় যে একজন মহিলা সিভিলিয়ান কিভাবে এত নিখুঁতভাবে গুলি চালাতে পারলো। তখন সেখান থেকে এক সোলজার বলে, সুজাং যদি গুলি না করতো তাহলে হয়তো আমাদেরও এই জম্বিটি খেয়ে ফেলতো, আর আমরা সবাই মরে যেতাম। আর তখন তাদের সোলজারদের হেড বলে, এখানে যত লাশ আসে সেই লাশগুলোকে তোমরা সরিয়ে ফেলো। এরপরে আমরা দেখি জুয়েরা একটি রেস্টুরেন্টের মধ্যে লুকিয়ে আছে, আর ওই ছেলেকে বেঁধে ফেলে। জিনহুক তখন জুকে বলে, এ যদি জম্বি হয়ে যায় সম্পূর্ণ তাহলে আমরা কি করব? আর এর চোখ তো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তখন জু বলে, তে আমরা কি করব, একে মেরে দিব? আর তখন ওই ছেলেটি বলতে থাকে, না আমাকে মেরো না। আর এটি বলে সে আবারও বমি করতে শুরু করে দেয়। আসলে সেই ছেলেটি অনেক নেশাগ্রস্ত ছিল।
সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। আর সেই ছেলেটি তাদের বলে, আমার পানি দরকার, আমাকে পানি নিয়ে এসে দাও। জু তখন জিনহুককে পানি নিয়ে আসার কথা বলে, আর তখনই হঠাৎ করে সেখানে জম্বি চলে আসে। কিন্তু এখানে জম্বি সেই ছেলেটিকে না কামড় দিয়ে জুয়ের দিকে ছুটে আসে, আর সেখানে জু অনেক ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। আর সেখানে থাকা এক আলমারি সেই জম্বির উপরে পড়ে যায়। জম্বিটি সেখানেই মরে যায়। আর এইদিকে অ্যালেক্স সেই ছেলেটির পকেট থেকে একটি মেশিন পেয়েছে, যে মেশিনের সাহায্যে ড্রিঙ্কসের পরিমাণ জানা যায়। তখন অ্যালেক্স সেই যন্ত্রের সাহায্যে সেই ছেলেটির ড্রিঙ্কসের পরিমাণ জানতে পারে। আর অ্যালেক্স তখন বলে, যারা অনেক বেশি ড্রিঙ্কস করেছে তাদেরকে জম্বিরা কিছুই বলছে না। আর এই ছেলেটিও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, এই জন্যই হয়তো জম্বিরা তাকে কিছুই বলছে না। এই জন্য জম্বি এই ছেলেটিকে না কামড় দিয়ে সোজা জুয়ের কাছে গিয়েছে। তার মানে জম্বিরা ড্রিঙ্কারদের খায় না। তখন অ্যালেক্স বলে, আমাদের সবাইকে ড্রিঙ্কস করতে হবে। এরপরে জু ইউনকে এসএমএস করে যে আমি তোমার টাওয়ারের সামনের রেস্টুরেন্টে আছি। আর তখন তারা তিনজনই ড্রিঙ্কস করার জন্য রেডি হয়ে যায়। আর তখন তারা তিনজনই ড্রিঙ্কস করার জন্য বসে পড়ে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি জু ইউনকে একটি লাইটার দিচ্ছে, যে লাইটারটি জুয়ের বাবার ছিল। এই লাইটারটি জু অনেক ছোটবেলা থেকেই নিজের কাছে যত্নে রেখেছিল। সে তার বাবাকে এটি গিফট করেছিল, কারণ তার বাবা ধূমপান করতো না। আর তখন তার বাবা এই লাইটারটি নিয়ে ধূমপান করার অভিনয় করত। আর জু তার বাবার এইসব কাজ দেখে অনেক হাসতো। আর ইউন জুয়ের কাছ থেকে তার বাবার এই গল্প শুনে সেও সেই লাইটারটি নিয়ে সেই রকম অভিনয় করা শুরু করে দেয়। আর তখন জুও হাসতে থাকে। তখন জু বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, আর অভিনয় করতে হবে না। আর তখন আমরা দেখি এই কথাটি ইউনি ভাবছিল। তার এইসব কথা মনে পড়ার পরে সে সেই লাইটারটি বের করে এবং সেই লাইটারটির দিকেই তাকিয়ে থাকে। এরপরে সে জুকে কল করে, কিন্তু জুয়ের কাছে কল যায় না। এরপরের সিন আমরা দেখি এক লিডার সোলজার, সে তার ফেস থেকে পিম্পল সরানোর চেষ্টা করছে, কিন্তু তার ফেসের পিম্পলটি ঠিকই হচ্ছিল না, আর শুধু তরল পদার্থই বের হচ্ছিল। এরপরে সোলজাররা সকলে নিউজ দেখছিল। নিউজে বলা হচ্ছে, সবাই সবার ঘরে অবস্থান করুন, জম্বিগুলো সবাই তাদের দাঁত দিয়ে আক্রমণ করছে, আর তারা শুরুই করছে মানুষকে কামড় দিয়ে। এই কারণেই আপনারা সবাই সবার ঘরে থাকেন। তখন ইনহুক হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, আমি একটি জিনিস বুঝতে পেরেছি। ইনহুক বলে, তারা এমনি এমনি জম্বি হয়নি, অবশ্যই এটির পেছনে একটি কারণ আছে। হতে পারে তারা এমন কিছু খেয়েছে যেটার কারণে তারা জম্বি হয়ে গেছে। এরপরে ইনহুক তাদের আলমারি থেকে একটি টনিক্সি বের করে বলে, হয়তো তারা এটা খেয়েছে এনার্জির জন্য। তখনই সুজাং বলে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তারপরে ইনহুক সুজাংকে বলে, তুমি এত সুন্দরভাবে গান চালালে কিভাবে? সুজাং তখন বলে, এটা একটি রহস্য। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি সেরা শুটার ছিলাম। তখনই সেই সোলজাররা গান শুটের শব্দ পায়। তারা তখন কমান্ডারের রুমে চেক করতে যায় যে শব্দটি কোথা থেকে আসলো। তারা যেয়ে দেখে সেই কমান্ডারটি যে তার ফেসের পিম্পল ঠিক করার চেষ্টা করছিল, সে নিজে নিজেকে শেষ করে দিয়েছে। পরের সিনে আমাদের দেখানো হয় জুয়েরা তো অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে জু সব থেকে বেশি ড্রিঙ্কস করেছে। আর জু ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। অ্যালেক্স তখন জুকে বলে, আরে বন্ধ করো, আর কত ড্রিঙ্কস করবে, আমাদের তো টাওয়ারের দিকে যেতে হবে নাকি? তখন সেই ছেলেটি বলে, তোমরা কেন টাওয়ারের ওখানে যাবে? আর এর বয়ফ্রেন্ডের কাছে কি বা আছে যে তোমরা বারবার টাওয়ারে যেতে চাচ্ছ? অ্যালেক্স তখন বলে, আরে ওখানে গেলে আমরা সেফ থাকবো, ওর বয়ফ্রেন্ড মিলিটারিতে আছে আর তার কাছে অস্ত্রও আছে। আর আরো একটি কথা হচ্ছে, আমার গাড়িটিও সেই টাওয়ারের নিচেই আছে, আর এই কারণে তো আমাকে সেখানে যেতেই হবে। এরপরে আমাদের দেখানো হয় ইনহুক আর ইউন সেই টাওয়ারের উপরে ছিল। তখন তারা বলে, এখন আমাদের ডিউটির আর কোনোই প্রয়োজন নেই। ইউন তখন বলে, আমাকে জুকে খুঁজতে যেতে হবে। ইনহু তখন বলে, আমাকে আমার ওয়াইফ এবং বাচ্চার কাছে যেতে হবে। ইনহুক বলে, চলো আমিও তোমার সাথেই যাব। ইউন তখন বলে, হ্যাঁ, সবাইকে এখন তার ফ্যামিলির কাছে যাওয়া উচিত। তখন তারা দুইজন তাদের সোলজারদের হেডের কাছে যায়। আর এইদিকে জু একটি হকি স্টিক নিয়ে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় চলে আসে, আর সে এই হকি স্টিকটি নিয়েছে জম্বিদেরকে মেরে উড়িয়ে দেবে তাই। তখনই সেখানে জুয়ের ম্যানেজার এসে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আসো ভেতরে আসো। আর তখনই তাদের দিকে সব জম্বিগুলো ছুটে আসছিল, কিন্তু জু মোটেও চুপ ছিল না। সে চিৎকার করে করে জম্বিদেরকে তার কাছে আসার কথা বলছিল, যে সে সেই হকি স্টিক দিয়ে সেই জম্বিদেরকে মেরে উড়িয়ে দিবে। আর এটি সে চিৎকার করে করে বলছিল। এরপরে জিনহুক জুকে নিয়ে একটি কারের পেছনে লুকিয়ে পড়ে, আর তখন সেখানে সেই ছেলেটিও চলে আসে। জিনহুক তখন সেই ছেলেটিকে বলে, তোমাকে তো ওই জম্বিগুলো কিছুই বলবে না, এটির প্রমাণ আমরা একটু আগেই পেয়েছি। যাও ওই জম্বিগুলোকে তুমি ডিস্টার্ব করো, যাতে তারা এই দিকে না আসতে পারে। তখন সেই ছেলেটি বলে, আরে আগে আমার হাতটি তো খুলে দাও, তাহলেই তো আমি যেতে পারবো।
তখন আমরা দেখি সেই ছেলেটিকে জম্বিরা কিছুই বলে না। তখন সেই ছেলেটি জম্বিদেরকে এলোপাতাড়ি করে দেওয়ার কারণে জম্বিগুলো সেই গাড়ির পেছনে ছুটতে থাকে। এর পরের সিনে আমরা দেখি জম্বিদের আক্রমণের কারণে কিছু হেড সোলজার মারা গিয়েছে, আর এইদিকে আরো একজন হেড সোলজার গান নিয়ে বসেছিল আর সে অনেক ডিপ্রেশনে ছিল। আর তখনই সেখানে জিনহুক আর ইউন চলে আসে। ইউন তখন বলে, স্যার আপনি এটা কি করছেন? তাদের হেড সোলজার বলে, আমি এটা ইনভেস্টিগেশন করছি যে সেই সোলজারটি কেন নিজেকে শেষ করে দিল। ইউন তখন তার হেড সোলজারকে বলে, স্যার আমাদের তো খাবার প্রায় শেষের দিকেই, সাপ্লাই কবে আসবে সেটাও আমরা জানি না। তখন ইনহুক বলে, কাল যখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল পাওয়ার সাপ্লাই জেনারেটরের সাথে কানেক্ট হয়ে গিয়েছিল, আর যতটুকুই পানি এখানে আসছে সেটা জেনারেটরের সাহায্যে, আর যদি সেই জেনারেটরটাও বন্ধ হয়ে যায় তাহলে তো পানির সম্পূর্ণ আশাই বন্ধ হয়ে যাবে। তখন তাদের হেড সোলজারের কাছে একটি কল আসে, আর কলে হেড সোলজারকে বলে খুব শীঘ্রই হেলিকপ্টারের মাধ্যমে সব সাপ্লাই চলে আসবে। আর তখন এই সংবাদ শুনে হেড সোলজারটি তাদের বলে, আমরা সকলেই এখনই তাড়াতাড়ি টাওয়ারে যাব, আর সবাই নিজ নিজ অস্ত্র হাতে রাখবে, গান কেউ নিচে রাখবে না, আর আরো একটি গান স্টোর রুম থেকে নিয়ে এসে সুজাংয়ের হাতে দিয়ে দাও। ওকে, তাড়াতাড়ি করো তোমরা। সোলজাররা টাওয়ারের ওপরে চলে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখি হেলিকপ্টারটি চলে আসে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী আকর্ষণীয় এপিসোড দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।